প্রত্যন্ত গ্রামে নওগাঁ জেলার জন্ম। 4 বোনের সবার ছোট, ভাই ছিল না। আর্মি অফিসার হব, কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। পড়াশোনা বাদ দিয়ে স্বামীকেই নিতে হয়, সংসার বেছে নিতে হয়, কিন্তু সেই সংসারটা সুখের ছিল না। শুরু থেকেই অনেক অশান্তি নির্যাতন চলছিল। সেটা আরও বেড়ে যায় যখন আমার সন্তান আমার গর্ভে আসে, এবং এতটাই নির্যাতিত হয়েছি যে প্রতিনিয়ত মনে হতো এই তখন আমার অজান্তে এই মিষ্টির সাথে বিষও খাওয়ানো হয় যেন আমি একেবারে চিরতরে সংসার ছেড়ে যাই, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে যাই। এছাড়াও বিভিন্ন যেমন ওয়াশরুমের গ্যাস পাইপ বন্ধ করে দিয়ে টয়লেটের ময়লাগুলো আমার রুমে ঢোকানো হয়, বিভিন্ন লোক দিয়ে আমার বদনাম বের করার চেষ্টা করা হয়, সেখানেও তারা ব্যর্থ হন, পারেন না। তারপরেও আমার চলছিল, আমার বাবা অনেক টাকা পয়সা গহনা দিত যেন আমার একটু হলেও সুখ শান্তি হয়, কিন্তু বাবা যখন চলে গেলেন তখন সুখের পরিবর্তে দুঃখের পাহাড়টা বেড়ে গেল। বাচ্চাও তখন হলো, তখন এতটাই অশান্তির মধ্যে পড়ে গেলাম, বোনদের কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে এসে বিজনেস শুরু করে দিলাম এবং নিজে প্রতিটা স্কুলে গিয়ে প্রচার করতাম। আলহামদুলিল্লাহ বিজনেস খুব ভালো চলছিল। তখন আমি তার পাশে বেমানান হয়ে গেলাম। তখন আমি আর তার যোগ্য নয়। অনেক যুদ্ধ করলাম যে সংসারের জন্য, নিজের স্বপ্ন শেষ করলাম, কিন্তু একদিন সেই সংসার ছেড়ে একদম শূন্য হাতে বের হয়ে আসতে হলো। এদিকে বোনদের কাছ থেকে টাকা নিয়েছি দেখে মা বোনেরাও আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, সেখানে যাওয়া হলো না। কি করব, দিনের পর দিন না খেয়ে কোথায় দাঁড়াবো? একটা সহ্য করতে পারি, কিন্তু বাচ্চাটা পারতো না। যখন মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমানোর কথা, তার ক্ষুধার জন্য আমি তাকে মাদ্রাসায় দিয়ে আসি, মাত্র 500 টাকা বেতনে। ও তো তোকে হুজুররা নিতে চায়নি, বলছে এত ছোট বাচ্চা থাকবে না। তো আমি বলেছি অন্তত এখানে খাবারটা তো খেতে পারবে, পড়াটা নাই হোক। শুধু খাবারের জন্য মাত্র 20 টাকা দিয়ে একটা সুইটি বিস্কিটের ফাইল দিই। আমি নিজেও জানি যে একটা করে বিস্কিট খেলেও সে 30 দিন যাবে না, কিন্তু আমার করার কিচ্ছু ছিল না। আমি আসবো মহাদেবপুর থেকে, সেই গাড়ি ভাড়ার টাকাও আমার ছিল না। আমি শুধু বাচ্চাকে বলে আসি যে কারো খাবারের দিকে তাকাবা না, তোমার কিছু নাই, তুমি না খেয়ে থাকবা। এমনকি ওকে, যে আপনারা সবাই জানেন হয়তো মাদ্রাসায় পাঞ্জাবি জুব্বা লাগে, সেই একটা সেট ও ছোট বাচ্চা, তাও শিখে দিয়েছে ওইভাবে গামছা পরে ড্রেস চেঞ্জ করে সবাই ঘুমানোর পর গোসল করতো। 1 মাস পর আমার 3 পিসের একটা পায়জামা কেটে আমি তাকে দিয়ে এসেছি। বারবার বলতো কেউ নাই যাওয়ার, বলে মা সবাই আমাকে এতিম বলে কেন, কেউ আসে না কেন, মিটিংয়ে কেউ থাকে না কেন, আমার কোনো উত্তর দেওয়ার ছিল না। পরবর্তীতে আমি 120 টাকা দিনে মোমবাতি বানানোর কাজে লেগে পড়ি এবং সেই স্বপ্নটা পড়াশোনা আবার নিজের সবটুকু শেষ করে, কারণ অনেক আগেই সব শেষ করেছিলাম। যখন স্বামী চলে যায় অনেক ঋণ করে যায়, সেখানে থাকতে চেয়েছিলাম, দেখে আমার বাবার দেওয়া গহনা ফার্নিচার বেশি, কিন্তু লাভ হয়নি, বের হয়ে আসতেছে শূন্য হাতে। তো ভাবলাম আবার শুরু করি, পড়াশোনাটা শুরু করলাম, কারণ চাকরি করতে গেলে পড়াশোনা না থাকলে আমার চাকরিও হচ্ছিল না। আবার 9 বছর পর আমি পড়াশোনা শুরু করলাম এবং আমাদের নওগাঁ জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরে বিউটিফিকেশনের প্রশিক্ষণে ভর্তি হলাম। প্রশিক্ষণ শেষে যে ভাতাটা দেওয়া হয়, ওই ভাতা দিয়ে আমি কোনোদিন 10 কেজি চাল আমি কিনতে পারিনি। আমি 1 কেজি 1/2 কেজি চাল কিনে খাইতেছি। ওই দিন আমি 10 কেজি চাল এবং মুরগি নিয়েছিলাম। আমার মনে আছে আমার ছেলেটা গরম খাবার এত ভাবে খেতে গিয়ে মুখ পুড়ে গেছে যে ও এতটাই ক্ষুধার্ত ছিল, এবং ওই টাকা দিয়ে আমার প্রথম শুরু ব্যবসার। আমার সেলাইয়ের, যেহেতু ছোট থেকেই সেলাইয়ের কাজ জানতাম, শুরু করলাম। আমার প্রথম জীবন শুরু হয় মহিলা অধিদপ্তরের সেই ট্রেনিং থেকে এবং টাকা থেকে, এবং ওখানে ম্যামরাও আমাকে অনেক সহযোগিতা করেছে, পার্সোনালি ডেকে আমাকে টাকা দিয়েছে যে তোমার ছেলের বেতন বাকি থাকে দিও। এবং অনেক আমার প্রশিক্ষণার্থী সহযোগী ছিলেন, তারা জানে আমি না খেয়ে যাই, তারা খাবার নিয়ে যে আমার কৌশলে খাওয়াতো, আমি জানি যে আমি না খেয়ে আসি দেখে আমার খাওয়াতো। এরপরে যুবউন্নয়ন থেকে হস্তশিল্পের ট্রেনিং নিই, বিসিক থেকে ট্রেনিং নিয়ে উদ্যোক্তা শুরু করি আমি নতুন করে। কেননা আমার আরো ধাক্কা, বিভিন্ন বিয়ে আসতো, বলে আমাকে তারা চায় কিন্তু সন্তানকে চায় না। তো সন্তানকে আমি কোথায় ফালাই যাবো, তার তো দেখার কেউ নেই, কারণ তার বাবা কি জিনিস সেটাই বোঝে না। সে মাদ্রাসায় জিজ্ঞেস করে আম্মু সবার বাবা আসে, আমার বাবা নাই কেন, আমি কোনো উত্তর দিতে পারতাম
পারতাম না, দেখে আমি 2 মাস পর পর মাদ্রাসায় যেতাম, আমি তাকে দেখতেও যেতে পারতাম না। এরপরে শুরু করলাম ব্যবসা। আলহামদুলিল্লাহ এখন আমার একটা কারখানা রয়েছে, খাবার নিয়েও কাজ করছি। আমার স্বপ্ন আমার সংগ্রাম নামে 2টো প্রতিষ্ঠান রয়েছে এবং আমি যে কষ্টগুলোর শিকার হয়েছি আমি জানি হাজারো মেয়ে এরকম বাংলার ঘরে ঘরে আছে। আমার মনে ওইটাই হতো যে আমি অন্তত একটি মেয়ের পাশে যদি দাঁড়াইতে পারি, তাকে দিক নির্দেশনা দিতে পারি, হয়তো তার জীবনও বদলে যাবে। আমি তৈরি করলাম অ্যারোমা ইউথ ওমেন অর্গানাইজেশন নামে। কেননা একজন বিধবা, একজন ডিভোর্সি নারী সমাজে যে কি কষ্টের, কি কঠিন, আমি প্রত্যেকটা ধাপ দেখেছি। যখন একটা মেয়ের মাথার উপর বাবা নামের ছাতা থাকে না, স্বামী নামের ছায়া থাকে না, তার চেয়ে কষ্টের আর কিছু হয় না। অনেক কষ্ট লাগে, কিন্তু যখন সন্তানটার মুখের দিকে তাকায় তখন ভুলে যায় আমি তো আমার বাবার আদর পেয়েছি, আর সে বাবা কি জিনিস সেটা এখনো বোঝে না, জানেও না। তো সেই থেকে আমার তৈরি করা অ্যারোমা ইউথ ওমেন অর্গানাইজেশন, নওগাঁ জেলার 11টি উপজেলা মিলে মোট 300+ আমার মেয়ে রয়েছে। এবং আমার ভবিষ্যৎ স্বপ্ন আমার এই অ্যারোমা ইউথ ওমেন অর্গানাইজেশন শুধু নওগাঁ জেলাতে নয়, পুরো বাংলাদেশ যেন ছড়িয়ে পড়ে, যেন আমরা হাজার হাজার উদ্যোক্তা তৈরি করতে পারি। বর্তমানে আমি যুব উন্নয়নে হস্তশিল্পের প্রশিক্ষক হিসেবে রয়েছি, অপ্রাতিষ্ঠানিক ট্রেনিং করিয়ে থাকি এবং আমার এই মেয়েদেরও আমি প্রশিক্ষণ দিয়ে থাকি, আমার বাসাতে ফ্রি শিখাই যেন তারা কিছু করতে পারে। এবং আজকে আমি শাবানা এখানে আসলে সকলের সহযোগিতায় আসতে পেরেছি। আমি সকলের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই। যেমন আমরা খাবার নিয়ে কাজ করছি, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসি, যুব উন্নয়ন তারা আমাদের অর্ডার করে। এই যে সহযোগিতা দিয়েছেন আমাদের জেলা প্রশাসক স্যার সহযোগিতা দেবেন। আমার মনে রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরে আমাদের তখন প্রশাসক ছিলেন মিজানুর রহমান স্যার বলেছিলেন, শাবানা তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন আলমগীরের পিছনে তুমি নয়, তোমার পিছনে আলমগীর ছোটে। তো স্যারের ওই কথাটা আমি আমার অন্তরে গেঁথে রেখেছিলাম, সেই চেষ্টাই করছি। এবং আমার ভবিষ্যৎ ইচ্ছা যে আমার অনেক বড় একটা কারখানা হবে এবং আমরা সামনে খাবার নিয়ে যেহেতু কাজ করছি, বড় একটা রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা চলছে, যেখানে সব মেয়েরা, আমরা দেখি রেস্টুরেন্টে ছেলেরা থাকে কিন্তু সেখানে মেয়েরা থাকবে। শত শত মেয়ে যেন এই কারখানায়, এই রেস্টুরেন্টে তাদের জীবিকা অর্জন করতে পারে। এবং আমি চাই যে সকল নির্যাতিত নারীরা রয়েছে, আজকের এই অনুষ্ঠান, আজকের এই সম্মান আমার একার নয়, সকল নারীদের জন্য। হয়তো আজকের আমার এই সম্মানটাকে হাজারো নারী সত্যি হয়ে দাঁড়াবে, সাহস হয়ে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে তারাও। সবশেষে একটা কথাই বলতে চাই, অসংখ্য ধন্যবাদ জানাই মহিলা বিষয়ক অধিদপ্তরকে, যে এই যে সম্মাননা দিয়ে আমাদের কিন্তু আরো এক ধাপ এগিয়ে দিলে আমার সাহস শক্তি আরো বেড়ে গেল, দ্বিগুণ বেড়ে গেল, যেন আমি আরো কিছু করতে পারি, মেয়েদের জন্য করতে পারি, এই ইচ্ছাটা বেড়ে গেল। তো আসলে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই যে শক্তিটাকে দ্বিগুণ আকারে বাড়িয়ে দেওয়ার জন্য, যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। সবশেষে একটা কথাই বলবো, ধন্যবাদ।